একজন একা ব্যক্তি আমেরিকার মতো সুপার পাওয়ারকে দিনে তারকা দেখিয়ে দিয়েছে। এই ব্যক্তি ২০১৩ সালে আমেরিকার ১০ লক্ষেরও বেশি টপ সিক্রেট ডকুমেন্ট চুরি করে সেগুলো বিশ্বের সামনে ফাঁস করে দিয়েছিল। সেই থেকে গত ১১ বছর ধরে সে আমেরিকার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। কিন্তু আমেরিকান সরকারের এত বড় ক্ষতি করার পরও আজ পৃথিবীতে তাকে একজন হিরো হিসেবে দেখা হয়। কিন্তু কেন? বিশ্বের টপ সিক্রেট এজেন্সির ডকুমেন্ট সে কিভাবে চুরি করলো, সেগুলো কেন ফাঁস করলো, এবং এত কিছুর পরেও কিভাবে সে আমেরিকার গ্রেফতার থেকে বেঁচে আছে। দর্শকবৃন্দ, ২০১৩ সালের ৬ জুনের সকালটি আমেরিকান সরকারের জন্য একটি বিশাল বিপদ নিয়ে এসেছিল। ঘটনা এমন হয়েছিল যে দ্য গার্ডিয়ান এবং দ্য ওয়াশিংটন পোস্টে খবরের একটি সিরিজ প্রকাশিত হয়, যেখানে এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির টপ সিক্রেট ডকুমেন্টের সমস্ত গোপন তথ্য ফাঁস করা হয়েছিল। এই ডকুমেন্টগুলো শুধু আমেরিকানদেরই নয়, বরং পুরো বিশ্বের মোবাইল ব্যবহারকারীদের হতবাক করে দিয়েছিল, যখন তারা জানতে পারল যে আমেরিকান সরকার গোপনে প্রতিটি মোবাইল ব্যবহারকারীর উপর নজর রাখছে। এই ডকুমেন্টগুলোতে এনএসএ এর সিক্রেট প্রোগ্রাম প্রিজম সম্পর্কে বিস্তারিত তথ্য উন্মোচন করা হয়েছিল। এটি একটি এমন সিক্রেট প্রোগ্রাম যা ইউএস সরকারকে অনুমতি দেয়, যার মাধ্যমে তারা লক্ষ লক্ষ ভেরাইজন কাস্টমারের ডেটা অ্যাক্সেস করতে পারে। ভেরাইজন আমেরিকার একটি মোবাইল অপারেটর, যেমনটি ভারত ও পাকিস্তানে পাওয়া যায়। সিকিউরিটি এজেন্সির হংকং এবং চীনের সামরিক বাহিনীর কম্পিউটার হ্যাক করেছিল। তারা অ্যাঞ্জেলা মার্কেলের ফোন ট্যাপ করেছিল, যিনি তখন জার্মানির চ্যান্সেলর ছিলেন। ব্রিটিশ সরকারের কমিউনিকেশন হেডকোয়ার্টার জিসিএইচকিউ তাদের নাগরিকদের উপর নজরদারি করতে একটি প্রোগ্রাম চালাচ্ছিল। ফাঁস হওয়া ডকুমেন্টগুলোতে এনএসএ এবং জিসিএইচকিউ এর কথোপকথনও প্রকাশিত হয়, যেখানে দেখা যায় যে উভয় সংস্থা গোপন উপায় খুঁজে বের করার চেষ্টা করছিল, কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায় এবং প্রোপাগান্ডা ছড়ানো যায় তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছিল। শুরুর দিকে কেউ জানতো না যে এই ডকুমেন্টগুলো কে ফাঁস করেছে এবং এগুলো আসলেই সত্যি কিনা, কারণ সংবাদ সংস্থাগুলো তাদের খবরের সূত্র প্রকাশ করতে বাধ্য নয়। কিন্তু ঠিক ৩ দিন পর একজন ব্যক্তি সামনে আসে, যিনি এই টপ সিক্রেট ডকুমেন্ট ফাঁস করার দায়িত্ব স্বীকার করেন, এডওয়ার্ড স্নোডেন, যিনি একজন হাই স্কুল ড্রপ আউট ছিলেন। স্নোডেন তার ক্যারিয়ারের শুরু করেছিলেন ইউএস মিলিটারি থেকে, কিন্তু ১ বছরের মধ্যেই তিনি সেখান থেকে ডিসচার্জ হন এবং ২০০৫ সালে ম্যারিল্যান্ড যোগ দেন। ইউনিভার্সিটিতে সিকিউরিটি গার্ডের চাকরিতে যোগ দেন এডওয়ার্ড স্নোডেন। যদিও পড়াশোনায় সে তেমন ভালো ছিল না, কিন্তু তার কম্পিউটার স্কিল এতটাই শক্তিশালী ছিল যে সিআইএ তাকে চাকরিতে নিয়োগ করে। সিআইএ এর সঙ্গে কয়েক বছর কাটানোর পর ২০০৯ সালে আমেরিকান টেক জায়ান্ট ডেলের কাছ থেকে সে চাকরির প্রস্তাব পায়। সেই সময় ডেলের কাছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কম্পিউটার সিস্টেম আপগ্রেড করার একটি কন্ট্রাক্ট ছিল। তখন তারা এডওয়ার্ডকে এই প্রজেক্টে নিযুক্ত করে, যেখানে প্রথমে তার ভূমিকা ছিল সুপারভাইজারের, পরে সে সাইবার স্ট্র্যাটেজিস্ট হয়ে ওঠে। এখান পর্যন্ত এডওয়ার্ড স্নোডেন সিআইএ এবং এনএসএ এর জন্য হীরার মতো ছিল। তবে এরপর কি হলো? কি এমন ঘটলো যার কারণে তাকে এই সংস্থাগুলোর পক্ষ থেকে দেশদ্রোহী বলা হতে লাগলো? আসলে এডওয়ার্ড স্নোডেনের সাইবার স্ট্র্যাটেজিস্ট থেকে গদ্দার হয়ে ওঠার পেছনে একটি ঘটনা ঘটেছিল। এনএসএ এর কম্পিউটার পরিচালনা এবং আপগ্রেড করার সময় এডওয়ার্ড জানতে পারে যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কাছে যে কোনো মোবাইল ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করার ক্ষমতা রয়েছে। সে কিছু রেকর্ডও দেখে, যা প্রথমে তার মনে হয়েছিল সম্ভবত আন্তর্জাতিক অপরাধীদের রেকর্ড, কিন্তু পরে সে বুঝতে পারে যে এই রেকর্ডগুলো কোনো অপরাধীর নয়, বরং আমেরিকার শান্তিপ্রিয় নাগরিকদের ছিল। ঠিক সেই সময় আমেরিকার কংগ্রেসে গোয়েন্দাগিরি নিয়ে একটি বিতর্ক চলছিল, যেখানে রন ওয়াইডেন, যিনি একজন আমেরিকান রাজনীতিবিদ, তিনি কংগ্রেসে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর জেমস ক্লেপারকে একটি প্রশ্ন করেছিলেন, আপনার এজেন্সি কি আমেরিকানদের ডেটা সংগ্রহ করে? কংগ্রেসের এই সেশনটি জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল। জেমস ক্লেপার কোটি কোটি মানুষের সামনে বলেছিলেন, না, আমাদের কাজ শুধুমাত্র বিদেশি গোয়েন্দাগিরি করা। এডওয়ার্ড স্নোডেন সেই সময় টেলিভিশনে তার ডিরেক্টরকে পরিষ্কারভাবে মিথ্যে বলতে দেখে হতবাক হয়ে যায়। সে এতটাই ক্ষুব্ধ হয়েছিল যে ৩ দিন পর সে ডেলের চাকরি ছেড়ে দেয়, যেখানে সে বছরে
$2 লাখ আয় করত। এটি ছিল 2013 সালের ঘটনা। সে ডেল ছেড়ে বুজ অ্যালেন হ্যামিল্টনে যোগ দেয়, যা ইউএস মিলিটারি, সিআইএ এবং এনএসএ এর জন্য কাজ করত। এখানেও তাকে এনএসএ এর একটি প্রজেক্টে নিযুক্ত করা হয়। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বলেছে, এডওয়ার্ড আমাদের সিস্টেম থেকে এত বেশি ফাইল চুরি করেছে যে সেগুলোর পরিমাণ অনুমান করাও কঠিন। এগুলোর সংখ্যা 20 লাখেরও বেশি হতে পারে। কিন্তু এডওয়ার্ড এমন কি করেছিল যে সে টপ সিক্রেট এজেন্সির ফাইলগুলো কপি করতে পেরেছিল, তাও কাউকে বিন্দুমাত্র সন্দেহ না করিয়ে। অবাক করার বিষয় হলো, এই কাজের জন্য সে কোনো জটিল হ্যাকিং টুল ব্যবহার করেনি, বরং এটি সারাটা কাজ একটি ছোট ইউএসবি ড্রাইভ ব্যবহার করে করা হয়েছিল। কিন্তু কিভাবে? কারণ সাধারণ অফিসে ডেটা চুরির ঝুঁকি থাকায় বিশেষভাবে ইউএসবি ড্রাইভ ব্যবহার নিষিদ্ধ করা হয়। আরেকটি বিষয় হলো, কোনো কোম্পানির সিস্টেমে যেখানে গোপন ডেটা থাকে সেখানে প্রত্যেক কর্মচারীকে ডেটা অ্যাক্সেস করার অনুমতি দেওয়া হয় না। তবে এগুলো তো ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কম্পিউটার, যাদের সিকিউরিটির কোনো সমাধান ছিল না। এডওয়ার্ড স্নোডেন এই কাজটি করার আগে তার পালানোর পরিকল্পনা তৈরি করেছিল এবং তার অবস্থানের সুবিধা নেয়, কারণ সে বুজ অ্যালেন হ্যামিল্টনের মাধ্যমে এনএসএ এর প্রজেক্টের জন্য নিযুক্ত হয়েছিল। এটি করা হয়েছিল এই কারণে যে তাকে হাইওয়েতে এনএসএ এর মেরিল্যান্ড হেডকোয়ার্টারের থেকে 5000 মাইল দূরে রাখা হয়েছিল, হাওয়াই মেরিল্যান্ড থেকে 6 ঘন্টা পিছিয়ে। যার মানে যখন এডওয়ার্ড তার হাওয়াই অফিসে কাজ করত তখন পর্যন্ত এনএসএ এর হেডকোয়ার্টারে সবাই চলে যেত। দ্বিতীয় সুবিধা ছিল যে তাকে এনএসএ হেডকোয়ার্টারের সার্ভারগুলোর সাথে থিন ক্লায়েন্ট সিস্টেমের মাধ্যমে সংযোগ করার সুযোগ ছিল, যা আসলে পুরনো এবং আউটডেটেড ছিল। তৃতীয় সুবিধা ছিল যে এডওয়ার্ড নিজে সেখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ছিল, অর্থাৎ তার প্রোফাইলের উচ্চ সিকিউরিটি ক্লিয়ারেন্স ছিল, যার ফলে তার কাছে বেশি রাইটস ছিল, অর্থাৎ সে নজরদারির বাইরে থেকে কোনো কাজ করতে পারত। এটাই ছিল সেই সুযোগ যা এডওয়ার্ড স্নোডেন কাজে লাগিয়েছিল এবং কোনো রকম নজরদারি ছাড়াই 5000 মাইল দূরে থেকেও 20 লাখেরও বেশি ফাইল কপি করে নিয়েছিল। হাওয়াই অফিসে মাত্র 4 সপ্তাহ কাজ করার পর এডওয়ার্ড সিদ্ধান্ত নেয় এনএসএ এর কুকীর্তি পৃথিবীর সামনে তুলে ধরবে। সে সমস্ত ডকুমেন্ট ইউএসবি ড্রাইভে কপি করে খুব চাতুর্যের সাথে সে সেই ড্রাইভ সিকিউরিটি গার্ডের কাছ থেকে লুকিয়ে নিয়ে বেরিয়ে আসে এবং অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে নেয়। সে তার ফোন নাম্বার বন্ধ করে দিয়ে সরাসরি হাওয়াই থেকে হংকং চলে যায়। কিন্তু যখন পরবর্তী কয়েকদিন পর্যন্ত সে ফিরে আসেনি এবং তার ফোন নাম্বারও চালু ছিল না, তখন এনএসএ এর সন্দেহ হয়। প্ল্যান করে চলছিল এবং হংকং পৌঁছে সে কিছু বিশ্বাসযোগ্য সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেছিল, তাদের কাছে ডকুমেন্টগুলো হস্তান্তর করেছিল। পরদিন সেই ডকুমেন্টগুলো বিশ্বের শিরোনামে পরিণত হয়েছিল। এডওয়ার্ড স্নোডেনের লিক করা ডকুমেন্টগুলো সারা বিশ্বে এনএসএ এর গোপন ক্ষমতা নিয়ে নতুন এক বিতর্ক শুরু করে। এই বিষয়ে সরকারি সম্পত্তি চুরির অভিযোগ, জাতীয় নিরাপত্তা সিস্টেমে অবৈধভাবে প্রবেশ এবং টপ সিক্রেট তথ্য অনুমোদিত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ আনা হয়। পাশাপাশি আমেরিকান সরকার হংকংয়ের কাছে দাবি জানায় যে এডওয়ার্ডকে তাদের কাছে হস্তান্তর করা হোক, কিন্তু সে তার প্রতিটি পদক্ষেপ আগেই পরিকল্পনা করে চলছিল। তখনই সে একটি বিমান ধরে রাশিয়া চলে যায়, যেখানে প্রথমে তাকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং তারপর সেপ্টেম্বর 2022-এ পুতিনের সাথে এক সাক্ষাৎকারে সে বলেছিল কিভাবে আমাদের এই দেশের নিরাপত্তা সংস্থাগুলো আমাদের উপর নজরদারি চালায়। সে নোজ স্মার্ফ নামক একটি টুলের কথা উল্লেখ করে, যা আমাদের ফোনের মাইক্রোফোনের অ্যাক্সেস নিরাপত্তা সংস্থাগুলোকে দেয়, যার মাধ্যমে তারা আশপাশের শব্দগুলি কোনো বাধা ছাড়াই শুনতে পারে। কিছু মানুষ এডওয়ার্ড স্নোডেনকে বিশ্বাসঘাতক মনে করে, আবার অন্যরা মনে করে সে একজন নায়ক যে এনএসএ এর আসল চেহারা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। আপনি এই ব্যাপারে কি মনে করেন? আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি মুইন অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা পূর্ণ ভালোবাসা দিয়ে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে।